এখন আমরা অ্যানালিসিস করব এফএমসিজি সেক্টরের অন্যতম কোম্পানি হিন্দুস্তান ফুডস লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে আগে অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট এইগুলোকে নিয়ে অ্যানালিসিস করব। তো হিন্দুস্তান ফুডস এই কোম্পানিটা হচ্ছে এফএমসিজি সেক্টরের অন্যতম কোম্পানি। কোম্পানিটা এখন ট্রেড করছে 627 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও আছে 73.59 হচ্ছে পি রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক হাই, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 629 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 467 টাকা হচ্ছে 52 উইক লো। আমরা যদি চলে যাই একদিনের পারফরমেন্সে, একদিনে হচ্ছে 4.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 9.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 12.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 542% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 695% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019 থেকে এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 695% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তার মানে 19-এর পরে 19-এ লিস্টেড হয়েছে, 19-এর পরে 20, 21, 22, 23, 24, 1, 2, 3, 4, 5। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 5 বছরে জাস্ট 1 মাস বলতে পারেন। তো 5 বছর 1 মাসের হচ্ছে চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট। এবারে আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে কোম্পানির ব্যালেন্স শিটটা কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2019 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। ছিল 51 কোটি, তারপরে সেটা গ্রো করে 165 কোটি, তারপরে হচ্ছে 232 কোটি, তারপরে হচ্ছে 281 কোটি, তারপরে হচ্ছে 352 কোটি, তারপরে হচ্ছে 622 কোটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে 622 কোটি, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে আমরা দেখি।
প্রথমে ছিল 65 কোটি, তারপরে সেটা বেড়ে 138 কোটি, তারপরে সেটা আবার বেড়ে 165 কোটি, তারপরে হচ্ছে 254 কোটি পরপর বাড়ছে, তারপরে 382 কোটি, তারপরে হচ্ছে 495 কোটি। তো লং টার্ম পরপর বাড়ছে। তো লং টার্ম বোরিং বাড়া মানে এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইন্ডিকেশন দেয়। বাট যদি কোম্পানির লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং বাড়লেও ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার নেট প্রফিটে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম কিনা। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 495 কোটি, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং কী ছিল? 20 কোটি, তারপরে 8 কোটি, 30 কোটি, 71, 112, 191। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে আমরা বেশি গুরুত্ব দিই। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 191 কোটি, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম। আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 5 কোটি, তারপরে 39, তারপরে 59, 43, 50, 49। তো এখন রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 49 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে অ্যাটলিস্ট তো 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি? ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, ওকেই রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। লং টার্ম বোরিংটা বাড়ছে ঠিক কথা, আর শর্ট টার্ম বোরিং এখন রয়েছে কত? 191 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে, আর লং টার্ম বোরিং রয়েছে 495 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসের অবস্থান 2019 থেকে আমরা ডেটা পাচ্ছি। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল প্রফিট করলো 12 কোটি, তারপরে সেটা গ্রো করে 22 কোটি, তারপরে হচ্ছে 37 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 45 কোটি, তারপরে 71 কোটি, তারপরে হচ্ছে 93 কোটি, তারপরে হচ্ছে 97 কোটি। তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি পরপর কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। তো এটা একটা পজিটিভ সাইন। তো এখন নেট প্রফিট রয়েছে 97 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা অ্যাটলিস্ট তো 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম। তো পাচ্ছি প্রোমোটার ম্যানসকে, কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 63.82%। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে প্রোমোটার হচ্ছে 63.82% হচ্ছে স্টেক হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 3.02%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 13.43%, পাবলিক রয়েছে 19.73%। তাহলে আমরা এইটুখানি বলতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসেবে কনসিডার করতেই পারি। প্রোমোটার হচ্ছে 50%-এর বেশি রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। 63%-এর বেশি রয়েছে, অর্থাৎ 64%-এর কাছাকাছি প্রোমোটার রয়েছে। FIS কমই রয়েছে 3%-এর মতন, বাট DIS আবার বেশি রয়েছে 13.5%-এর মতন, আর পাবলিক 20%-এর প্রায় কাছাকাছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, হিন্দুস্তান ফুডস। কোম্পানিটা ফুড প্রসেসিং সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, FMCG সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও ইনক্লুডিং ফুডস যেমন রয়েছে, হোম কেয়ার রয়েছে, পার্সোনাল কেয়ার রয়েছে, ব্রেভারেজ রয়েছে, তো এইসব রিলেটেড। এছাড়া ম্যানুফ্যাকচারিং অফ লেদার্স, শুজ, অ্যাক্সেসরিজ, তো এইগুলো সাথে সাথে ইনক্লুডিং এদের বিজনেস রয়েছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন।
তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 15.4%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 18.2%। তাহলে এইটুখানি আমরা বলতে পারি ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এটুকুনি বলতে পারি হিন্দুস্তান ফুডস লিমিটেডের ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা এটুকুনি বলতে পারি কোম্পানিটাকে আমরা, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।